হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11 সরল দোলগতি চ্যাপ্টারের দ্বিতীয় নম্বর পার্টেতে সরল দোলগতির গাণিতিক রূপটা কী হবে, রেস্টোরিং ফোর্স কী এবং অবকলন পদ্ধতি বা অবকল পদ্ধতি প্রয়োগ করে কীভাবে সরল দোলগতির সমীকরণ নির্ণয় করা হয় সেগুলো টোটাল ডিটেলসটা আলোচনা করব। এর আগের ভিডিওতে অর্থাৎ প্রথম পার্টেতে আমরা সরল দোলগতির বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ কম্পন কী, পর্যায়বৃত্ত গতি কী, সরল দোলগতি কাকে বলা হয়, এই সমস্ত ডিটেলস আলোচনা করেছিলাম। যারা প্রথম ভিডিওটি দেখুনি অবশ্যই দেখবে, সেখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছিল। ওকে, তো শুরু করা যায়। প্রথমে আমরা আলোচনা করব রেস্টোরিং ফোর্স। রেস্টোরিং ফোর্সটা কি বা প্রত্যান্বয়ক বল। রেস্টোরিং ফোর্স, রেস্টোরিং ফোর্সটা সম্পর্কে আমরা আগে কনসেপ্টটা ক্লিয়ার করি, তারপরে তোমাদের বলবো ডিটেলসটা। তার মানে ধরলাম কোনো একটা বস্তুকে এইভাবে ঝুলিয়ে দিচ্ছে। ওকে, তাহলে এটি এই কোনো বস্তুর এই অবস্থা হচ্ছে সাম্যাবস্থা। এই অবস্থা বস্তুটা স্থির অবস্থা থাকে। আমি যদি কোনো একটা বল প্রয়োগ করি, বস্তুকে যদি সরণ ঘটায়, একটু সরিয়ে দিলাম, এখান থেকে এখানে ছেড়ে দিলাম, তাহলে কী হয়, বস্তুটার এখান থেকে সরণ ঘটালাম এখান থেকে এখান পর্যন্ত নিয়ে গেলাম, তাহলে বস্তুটা সাম্যাবস্থা থেকে একটা আলাদা জায়গায় নিয়ে গেছি। নিয়ে বল কী হয়, বল প্রযুক্ত করে যদি বস্তুটাকে আবার ছেড়ে দেওয়া হয়, তাহলে একটা ইন্টারনাল একটা নিচের দিকে একটা বল অটোমেটিকলি ক্রিয়েট হবে, যার ফলে বস্তুটাকে তার সাম্যাবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে। যতটুকু সরণ হয়েছে সেখান থেকে আবার ব্যাকে জিরো, x=0 জায়গায় নিয়ে চলে আসবে। তাহলে সেই বলটাকে বলা হয় কি, রেস্টোরিং ফোর্স। ওকে, তাহলে ব্যাপারটা যদি আমরা একটা লাইন দিয়ে দেখাই, ধরলাম এইটা হচ্ছে আমার, একটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে আমার সাম্যাবস্থা। তো সাম্যাবস্থা থেকে আমি এক্স পর্যন্ত, এ পর্যন্ত নিয়ে গেলাম, এক্স পরিমাণ সরণ করালাম। তাহলে এখানে যদি ছেড়ে দিই, বস্তুটা যদি আবার যেই বলের জন্য বস্তুটা পুনরায় তার সাম্যাবস্থায় ফিরে আসবে, সেই বলটাকে বলা হয় কি, রেস্টোরিং ফোর্স বা প্রত্যান্বয়ক বল। তাহলে একে বাংলায় বলে কি, প্রত্যান্বয়ক বল। রেস্টোরিং ফোর্স বা প্রত্যান্বয়ক বল কনসেপ্টটা আরেকবার দিয়ে দিচ্ছি, দেখো না। কোনো একটা বস্তুকে তার সাম্যাবস্থা থেকে এক্স পরিমাণ সরিয়ে, তাহলে এক্স পরিমাণ আমার সরণ হলো, এক্স পরিমাণ সরিয়ে ছেড়ে দিলে বস্তুটা যে বলের জন্য পুনরায় তার সাম্যাবস্থায় ফিরে আসে, সেই বলটাকে বলা হয় কি, রেস্টোরিং ফোর্স। এবার আমরা সরল দোলগতি সম্পর্কে আলোচনা করব। সরল দোলগতিকে সিম্পল হারমোনিক মোশন, সরল দোলগতি। সরল দোলগতিটা কী দেখে নাও। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি, কোনো একটা বস্তুকে সাম্যাবস্থা থেকে যদি তার সরণ ঘটানো যায়, তাহলে বলা যেতে পারে তার যে প্রযুক্ত বল হবে, সেই বলটা F প্রপোর্শনাল টু X, তার সরণের সঙ্গে সমানুপাতিক হবে। অর্থাৎ কোনো একটা বস্তুকে তার সাম্যাবস্থা, এটা হচ্ছে সাম্যাবস্থা, সেখান থেকে যদি এক্স পরিমাণ সরণ হয়, বাহ্যিক যে বল প্রযুক্ত করা হয়, প্রয়োগ করে বস্তুকে সরণ করানো হয়, তাহলে বল যেই পরিমাণ বল বাড়ানো হবে তার সেই পরিমাণ সরণ হবে। দেখে নাও, তাহলে বল যত পরিমাণ বাড়ানো হবে সেই পরিমাণ তার সরণ হবে, অর্থাৎ প্রযুক্ত বল সরণের সঙ্গে সমানুপাতিক। তাহলে রেস্টোরিং ফোর্সের ক্ষেত্রে বলতে কি, রেস্টোরিং ফোর্সের ক্ষেত্রে রেস্টোরিং ফোর্স দেখে না, প্রযুক্ত বল। ওকে, প্রযুক্ত বল সরণ যেদিকে ঘটে, বস্তুটির সরণ যেদিকে ঘটে, রেস্টোরিং ফোর্সটা বা প্রযুক্ত বল তার বিপরীত দিকে ক্রিয়া করে। দেখে নাও, একটা বস্তুকে বল প্রযুক্ত করে এখানে সরাচ্ছে, তো সরণ যেই দিকে ঘটাচ্ছে বা ঘটছে, প্রযুক্ত বল বা রেস্টোরিং ফোর্সটা বা প্রত্যান্বয়ক বলটি তার বিপরীত দিকে ক্রিয়া করে। অর্থাৎ যদি বলি আমার রেস্টোরিং ফোর্সটা, এই সরণটা হচ্ছে পজিটিভ, সরণটাকে যদি আমি পজিটিভ বলে থাকি, তাহলে প্রযুক্ত বলটাকে আমরা কী বলবো, নেগেটিভ। বা অন্যদিকে যদি প্রযুক্ত বলকে আমি পজিটিভ বলে থাকি, সরণকে তখন নেগেটিভ বলবো, তাই না? কারণ কি, একে অপরের অপোজিট দিকে সরণ যেদিকে হচ্ছে, ভালো করে দেখে নাও, একটা বস্তু সাম্যাবস্থায় সরিয়ে যাচ্ছে, তাহলে সরণ যেদিকে হচ্ছে, রেস্টোরিং ফোর্স বা প্রত্যান্বয়ক বলটা তার বিপরীত দিকে খাটছে বা তার বিপরীত দিকে প্রযুক্ত হচ্ছে, তার ফলে বস্তুটা তার সাম্যাবস্থায় ফিরে আসছে। তাহলে এখানে বলতে পারি যে F প্রপোর্শনাল টু -x যদি ডাইরেকশনটা নিয়ে নিই, অর্থাৎ প্রযুক্ত বল এবং সরণ ঠিক অপোজিট ডাইরেকশান হচ্ছে, যেই দিকে বল প্রযুক্ত হচ্ছে সরণটা তার বিপরীত দিকে ঘটছে, সেজন্য F প্রপোর্শনাল টু -k। ব্যাপারটা দেখে নাও, সরল দোলগতিকে দেখে আমরা যে একটা পেন্ডুলামকে নিয়ে এবার সরাই, তার সরণ করছে এইদিকে, কিন্তু ছেড়ে দাও তার ব্যাকে, কিন্তু এই বলটাকে আবার ব্যাকে ফিরে নিয়ে আসছে একটা ইন্টারনাল ফোর্সেস উদাহরণ, সেই বলটাকে আমরা বলছি প্রত্যান্বয়ক বল বা রেস্টোরিং ফোর্স। তাহলে প্রযুক্ত বল সরণের বিপরীতমুখী হওয়ার জন্য F প্রপোর্শনাল টু -x হবে। এবার যদি আমরা সমান নিয়ে আসি, একটা সমান চিহ্ন নিয়ে আসি, তাহলে কী আসবে দেখে নাও। তাহলে এখান থেকে বলতে পারি কি,
এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এখানে একটা ধ্রুবক নিয়ে আসলাম, এটা হচ্ছে কি ধ্রুবক, ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক। তাহলে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটাকে বলা হয়, এই কেটাকে বলা হয় রেস্টোরিং ফোর্স পার ইউনিট লেন্থ। অ্যাকচুয়ালি কে হচ্ছে এফ বাই কে, এফ বাই এক্স হবে, কে ইকুয়াল টু দেখে নাও এফ বাই এক্স। এবারে দেখো না, এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিই তাহলে বলতে পারি কি আবার এফ ইকুয়াল টু আমরা জানি কি এম এ। যদি কোনো বস্তু বা এই বলটার এর ভর যদি আমার এম হয়, স্মল এম, এবং এই বরাবর নিয়েছে এর ত্বরণ যদি এ ত্বরণ হয়, বা যেই বলে নামছে, যেই ত্বরণে পেন্ডুলামটি নিচে নামছে তার ত্বরণ যদি এ হয়, তাহলে বলতে পারি কি এফ ইকুয়াল টু এম এ ত্বরণে নিচের দিকে নামছে। তাহলে এখানে যদি বসিয়ে দিই এম এ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তাহলে বা এ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই, এখানে লিখিয়ে দেখে নাও, তাহলে বা আমরা কি পেলাম, এ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স ধরি, বা ওমেগা স্কোয়ার ইকুয়াল টু যদি রুট অফ বা কে বাই এম হয়, তাহলে এখানে বলতে পারি কি বা তাহলে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা হচ্ছে কি সরল দোলগতির সমীকরণ। এটা হচ্ছে কি সরল দোলগতির সমীকরণ। ব্যাপারটা আরও সহজ করে আরেকবার বলে দিচ্ছি, যাতে করে কোনো সমস্যা বা কোনো ডাউট না থাকুক, ভালো করে ব্যাপারটা বুঝে নাও। রেস্টোরিং ফোর্সটা কি বা প্রত্যানায়ক বলটা কি, কোনো একটা বস্তুকে তার সাম্যাবস্থা, এটা সাম্যাবস্থা, ওকে, কোনো একটা বস্তুকে তার সাম্যাবস্থা থেকে একটু সরিয়ে ছেড়ে দিলে বস্তুটা পুনরায় তার সেই সাম্যাবস্থা থেকে ফিরে আসবে। আমি যদি কোনো একটা বল প্রযুক্ত করে বস্তুটাকে এখানে সরিয়ে দিই, বস্তুটা চাইবে আবার ব্যাকে এখানটায় ফিরে আসতে, অর্থাৎ যেই বলের জন্য বস্তুটি পুনরায় তার সাম্যাবস্থা থেকে ফিরে আসবে, সেই বলটাকে বলা হচ্ছে রেস্টোরিং ফোর্স। আর এই ফোর্স আর সরণ, তাহলে দেখে নাও সরণটা হচ্ছে কি এই দিক বরাবর, প্রযুক্ত বল হচ্ছে রেস্টোরিং ফোর্সটা বা প্রত্যানায়ক বলটা হচ্ছে এই দিকে, অর্থাৎ প্রযুক্ত বল বা রেস্টোরিং ফোর্স এবং সরণ পরস্পর অপোজিট ডাইরেকশন, অর্থাৎ এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, আমরা বুঝতে পারছি এখান থেকে। আবার বস্তুটির মধ্যে এই বল রেস্টোরিং ফোর্স বা প্রত্যানায়ক বলের জন্য যদি ত্বরণ সৃষ্টি হয়ে যায় এবং এই বস্তুটার নিজস্ব ভর যদি এম হয়, তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। তাহলে এই এম এ এফের জায়গায় যদি বসিয়ে দিই, তাহলে এম এ ইকুয়াল টু যদি ইকুয়াল টু দিই, তাহলে একটা কে ধ্রুবক আসবে মাইনাস কে এক্স, ওকে। তাহলে এ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। দেখে না, খুবই সহজ ব্যাপার এটা। তাহলে এবার কে বাই এমটা কি আমরা ধরেছি ওমেগা স্কোয়ার, তাহলে কে বাই এমটা কি ওমেগা স্কোয়ার, তাহলে এ ইকুয়াল টু বসাতে পারি আমরা মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে একই বলা হয় কি সরল দোলগতির সমীকরণ। তাহলে এই সমীকরণটা কি সমীকরণ, সরল দোলগতির সমীকরণ। সেখান থেকে আমরা বলতে পারি ওমেগা ইকুয়াল টু রুট অফ কে বাই এম, এই মানটা ভালো করে মনে রাখবে। তাহলে ওমেগা ইকুয়াল টু রুট অফ কে বাই এম, ওকে। তো আসলে তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এই সমীকরণটা হচ্ছে কি সরল দোলগতির সমীকরণ। তা সরল দোলগতির যে সংজ্ঞা চায়, তাহলে তুমি কী বলে দেখে নাও, কোনো কম্পনশীল বস্তু কণা ত্বরণ বস্তুটির দেখে নাও সাম্যাবস্থা থেকে যে সরণ হয়েছে দেখে নাও, এখানে লিখেছি আমি, তাহলে এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স হবে। তাহলে বলা যেতে পারে কি কোনো কম্পনশীল বস্তু কণা ত্বরণটা সাম্যাবস্থা থেকে ওই বস্তু কণার সরণের সমানুপাতিক, সরণ যে হচ্ছে সে সরণের সমানুপাতিক, এবং এই সরণ সর্বদা সাম্যাবস্থা উন্মুখী, অর্থাৎ সাম্যাবস্থা যেদিকে আছে এই সরণটা কোন দিকে আসবে, সেটা তার সাম্যাবস্থা আছে সেই ওইমুখে তার সরণটা ঘটে যাবে, মানে ওখান থেকে আবার ব্যাক এসে ফিরে আসবে, ওকে। তাহলে এইটা হচ্ছে সংজ্ঞা, মানে তোমরা এখান থেকে বলতে পারো বা বই যেটা দেওয়া আছে সেভাবে বলতে পারো। তো নেক্সট এবার আমরা সরল দোলগতির গাণিতিক যে বিশ্লেষণ আছে সেইটা নিয়ে আলোচনা করব, এবং এইটাই খুব গুরুত্বপূর্ণ। তোমরা হেডিং দাও সরল দোলগতির গাণিতিক বিশ্লেষণ। সরল দোলগতির গাণিতিক বিশ্লেষণ, ওকে। সরল দোলগতির গাণিতিক বিশ্লেষণ, তাহলে এটা কী হবে দেখে না। সরল দোলগতির গাণিতিক বিশ্লেষণ কি, প্রথমে আমরা অবকল পদ্ধতি ইউজ করব, অবকলন
অবকলন পদ্ধতি ব্যবহার করে। ওকে, অবকলন পদ্ধতি ব্যবহার করে আমরা সরল দলগতির গাণিতিক রূপটা দেখব। দেখে নাও, যদি আমরা সরণ এক্স ধরি সাম্যাবস্থা থেকে কণার সরণ হচ্ছে আমার এক্সটা হচ্ছে কি সাম্যাবস্থায় সরণ, তার সরণ যদি এক্স হয় তাহলে বলতে পারি অতএব তাৎক্ষণিক বেগ কী হবে, ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি। তাৎক্ষণিক বেগ কী হবে, ভি ইকুয়াল ডিএক্স বাই ডিটি। এবং তাৎক্ষণিক ত্বরণ এ ইকুয়াল টু কী হবে, ডিভি বাই ডিটি। ওকে, দেখে না, খুবই সহজ, কোনো কঠিন নেই। প্রত্যেকটা স্টেপ আমি ধীরে ধীরে বইয়ে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমি সব থেকে সহজ করে বোঝাচ্ছি। ওকে, কোনো চিন্তার বিষয় নেই, সেইগুলো শুধু বোঝার চেষ্টা করো, দেখবে এইভাবে বোঝা হয়ে গেলে এই চ্যাপ্টারটাও তোমাকে খুব সহজ মনে হবে। এই বিশেষ করে সরল দলগতি অনেক টাফ বলে, কিন্তু আমি বলছি যেইভাবে পড়াচ্ছি, যেই প্রত্যেকটা টপিক তুলছি, একটা টপিক ভালো করে বুঝে নেবে আর বইয়ে দাগ দেবে, তারপর দেখবে অটোমেটিকলি তোমার চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। এবারে ভি ইকুয়াল টু আমরা জানি কি ডিএক্স বাই ডিটি, তাহলে ডিডিটি অফ ডিএক্স বাই ডিটি, তার মানে এখান থেকে বলতে হবে বা এ ইকুয়াল টু হচ্ছে কি ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার। ওকে, আমরা এখানে ত্বরণটা পেয়ে গেলাম। এবারে আমরা এর আগে তোমাদের সমীকরণ দেখালাম, সেটা কি এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ওকে, তাহলে এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে অতএব বলতে এর জায়গায় বসাবো কি দেখে নাও, ডি টু এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে বা ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে কি সরল দোলগতির সমীকরণ অবকলন রূপ। ওকে, অবকলন রূপ হচ্ছে সরল দোলগতির। তাহলে সরল দোলগতির সমীকরণের অবকল রূপ, অবকলন রূপ। ওকে, তা দেখেন খুবই সহজ ছিল। আমার ফর্মুলা আমি একটু আগে আলোচনা করে দিয়েছি সরল দোলগতি বেসিক থেকে। সেখান থেকে আমি যদি অবকলন পদ্ধতি প্রয়োগ করতে চাই, তাহলে আমি সরণটাকে প্রথম এক্স ধরে নেবো। আমরা বেগ জানি কি সরণের হার তাৎক্ষণিক বেগ ভি ইকুয়াল ডিএক্স বাই ডিটি, এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। ভি এর মানটা আবার বসিয়ে দিলে তাহলে পেলাম কি সরণের আকারে এ ইকুয়াল ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার। এবার এখানে যে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ছিল, তাহলে এর জায়গায় কী বসিয়ে দিলাম, ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। মাইনাস ওমেগা স্কোয়ার এক্সকে এদিকে নিয়ে আসলে ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তাহলে এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলছি। কারণ এরপরে এই সমীকরণের আমরা সমাধান করব, অর্থাৎ সরল দোলগতির সমীকরণের সমাধানটা কী হবে দেখে নাও। তাহলে এখান থেকে সমাধান যদি করি তাহলে কীভাবে হবে দেখে নাও। তাহলে এখানে আমরা ধরে নেব, দেখে নাও এখানে লিখব কি, তাহলে এখানে সমাধান সরল দোলগতি সমীকরণের সমাধান। ওকে, যেইভাবে লিখছি, যেই পয়েন্ট করছি সেই সব পয়েন্টগুলো তোমরা ভালো করে লিখবে, তবেই ব্যাপারটা বুঝতে পারবে। তা দেখে না এর সমাধান কী করবো দেখে নাও। আমি এখানে ধরছি এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার পিটি। ওকে, কী ধরুন দেখে নাও এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার পিটি। তাহলে আমার যে সমীকরণ পেয়েছি এখানটা, এটাকে 1 নম্বর সমীকরণ বলছি, ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটা 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ আমি এখানে বসিয়ে দেবো। তাহলে একে ডবল বা দুবার ডেরিভেটিভ করবো। তাহলে ডি টু এক্স বাই বা প্রথমে ডিএক্স বাই ডিটি করলাম, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কী হবে দেখো, ধ্রুবক পি বাইরে বেরোবে, পি ই টু দি পাওয়ার পিটি। এখানে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে কী হবে দেখে নাও। এবার যদি ফার্দার ডেরিভেটিভ করি, ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু পি বাইরে ছিল আগে, তাহলে ই টু দি পিটি ডেরিভেটিভ হবে, আবার পি বেরিয়ে আসবে, তাহলে ই টু দি পিটি। দেখে নাও, মানে এটাতে একবার বেরিয়ে এসছে, এটা ধ্রুবক বাইরে যাবে, তো এটাকে আবার ডেরিভেটিভ করলে আবার পি বেরোবে, ই টু দি পিটি হবে। তার মানে এখানে আমরা কী পাবো দেখে নাও। তাহলে এখান থেকে বলতে পারি যে
d2x dt স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কী হবে দেখে নাও, পি স্কোয়ার ই টু দি পাওয়ার পিটি। এটাকে ধরতে হচ্ছে, ওকে ধরি, এটা ধরলাম আমরা, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার পিটি, এটা ধরে নিতে হবে নিজেকে। ওকে, তাহলে এটা ধরলাম। এবারে 1 নম্বর সমীকরণে মানটা বসাবো। তাহলে এখানে এবার কি 1 নম্বর সমীকরণে মানগুলি বসিয়ে পাই। তাহলে কি পাওয়া যাবে দেখে নাও, তা d2x বা dt স্কোয়ার আমার পেয়ে গেছি এখানে পি স্কোয়ার, বা একবার সমীকরণটা লিখে ফেলি আমরা, কি ছিল d2x বাই dt স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার x ইকুয়াল টু 0। তাহলে বা d2x হচ্ছে পি স্কোয়ার ই টু দ্য পাওয়ার পিটি প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্সটা কী ছিল ই টু দ্য পাওয়ার পিটি ইকুয়াল টু 0। তাহলে বা ই টু দ্য পাওয়ার পিটি যদি আমি কমন নিয়ে নিই, পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে যেহেতু ই টু দ্য পাওয়ার পিটি নট ইকুয়াল টু 0, তাহলে এটা কখনো 0 হবে না। তাহলে বলতে পারি কি অতএব পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে বলতে পারি দেখে নাও, তাহলে এখান থেকে বলতে পারছি কি পি ইকুয়াল টু, ওকে, পি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ মাইনাস ওমেগা স্কোয়ার। তার মানে বলতে পারি বা পি ইকুয়াল টু প্লাস মাইনাস আই ওমেগা, পি ইকুয়াল টু প্লাস মাইনাস আই ওমেগা। এর কেন আই আসলে জটিল রাশি তোমাদের ডিটেলস আলোচনা করেছিলাম। আই হচ্ছে কি রুট অফ -1, ওমেগা স্কোয়ার জন্য শুধু ওমেগা। তাহলে আমরা এর সমাধান করে কি পেলাম, পি ইকুয়াল টু প্লাস মাইনাস আই ওমেগা। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কী ধরেছিলাম ই টু দ্য পাওয়ার পিটি। তাহলে সেখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে আমরা কী পাবো দেখে নাও, আর একবার দেখিয়ে দিয়েছি দেখে নাও, এখানে আমি d2x dt স্কোয়ার পি স্কোয়ার ই পিটি পেয়েছিলাম, মানগুলো বসিয়ে দেওয়ার পর পেয়েছি দেখে নাও পি স্কোয়ার ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার, সেখান থেকে পি ইকুয়াল টু প্লাস মাইনাস আই ওমেগা। এবারে এখানে বসে যাচ্ছে দেখে নাও, তাহলে আলটিমেট যদি বসিয়ে দিই তাহলে আমরা কী পাবো দেখে নাও, তাহলে অতএব এক্স ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার পিটি, তাহলে বা এক্স ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার প্লাস মাইনাস আই ওমেগা টি। কেমন আমরা পিটির মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে এটাকে যদি সমাধান করা হয় দেখবে এটা আসবে কি এক্স ইকুয়াল টু এ ড্যাশ, ওকে, এক্স ইকুয়াল টু এ ড্যাশ সাইন ওমেগা টি প্লাস বি ড্যাশ কস ওমেগা টি, এইটা আসবে। এইটা যদি সমাধান করি, এইটার যদি আমরা সমাধান করি মানটা বসাই, আমরা এটাই পাবো। ক্লাস 12 দেখবে তোমাদের ক্লাস 12 বই যদি একটা ডেরিভেটিভের একটা ফর্মুলা আছে, সেখান থেকে এটা হয়। এবার এইখানটায় যদি আমি এটাকে এক্সপ্লেন করতে কীভাবে আসলো সেটা অনেক বড় একটু হয়ে যাবে, আর তোমার জন্য বোঝাটা একটু জটিল হয়ে যাবে। জাস্ট মনে রাখবে যে এক্স ইকুয়াল টু পি এর মান প্লাস মাইনাস আই ওমেগা টি রাখলে সেখান থেকে এটা সমাধান করে আসবে কি এক্স ইকুয়াল টু এ ড্যাশ সাইন ওমেগা টি প্লাস বি ড্যাশ কস ওমেগা টি, ওমেগা টি এটা আছে বলে ওমেগা টি হলো, ওকে, এটা হবে। তা সেখান থেকে দেখে নাও, এবারে আমরা যদি এটাকে এ ড্যাশ আর বি ড্যাশকে কিছু ধরে নিই তাহলে কী পাবো দেখে নাও, এখানে এ ড্যাশ এবং বি ড্যাশ, ওকে, এ ড্যাশ এবং বি ড্যাশ হলো ধ্রুবক। তাহলে এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে এখানে কি ধ্রুবক, ওকে। তাহলে এক্স ইকুয়াল টু এ ড্যাশ সাইন ওমেগা টি প্লাস বি ড্যাশ কস ওমেগা টি। তো তোমরা যদি কমেন্টে বলো না স্যার এইটারও ডিটেলসে আমরা চাই যে কীভাবে আসলো এটা, তাহলে সেটা আমি তোমাদের পরের ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। তবুও বলে দিচ্ছি তোমাদের 11 বা 12 জন্য এইটা গুরুত্বপূর্ণ নয় যে কীভাবে আসলো, জাস্ট এক্স ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার প্লাস মাইনাস আই ওমেগা টি থেকে এইটা যদি মনে রাখতে পারো তাহলে তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে, ওকে। তাহলে এক্স ইকুয়াল টু এটাকে আমরা সমাধান করে পাবো কি আলটিমেট এ ড্যাশ সাইন ওমেগা টি প্লাস বি ড্যাশ কস ওমেগা টি। তাহলে হচ্ছে এ ড্যাশ হচ্ছে বি ড্যাশ হচ্ছে কি দুটোই ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা এটা পেলাম। তাহলে এবারে যদি ধরি এ ড্যাশ ইকুয়াল টু এ কস আলফা, এটা ধরলাম আমরা, জাস্ট এমনি আরবিটারি একটা ধরে নিলাম, এ ড্যাশ ইকুয়াল টু এ কস আলফা এবং বি ড্যাশ ইকুয়াল টু এ সাইন আলফা, ওকে, এটা ধরলাম। যেহেতু এ আর এ ড্যাশ বি ড্যাশ দুটোই কনস্ট্যান্ট ধ্রুবক, তো এইগুলো সবই ধ্রুবক। দেখেন এটা কারোর উপর, এটা কারোর টি এর কোনোটাই টি এর উপর ডিপেন্ড নয়, সেই জন্য এগুলো ধ্রুবক। তাহলে যদি মান বসিয়ে দিই এটাকে আমরা একটা কাজ দিলাম 2 নম্বর সমীকরণ দিলাম, ওকে। তাহলে অতএব এক্স ইকুয়াল টু এ ড্যাশের মান হচ্ছে এ কস আলফা সাইন কস আলফা সাইন ওমেগা টি প্লাস এ সাইন আলফা কস ওমেগা টি। তা যদি এটা হয় তাহলে দেখে নাও দুটো থেকে যদি আমি এ কমন নিয়ে নিই, দুটো থেকে যদি আমি এ কমন নিয়ে নিই কী পাবো দেখে নাও, তাহলে বা এক্স ইকুয়াল টু এ কমন নিলে পাচ্ছি দেখে নাও আমি সাইন ওমেগা টি
কস আলফা প্লাস কস ওমেগা টি সাইন আলফা। তাহলে এটা কিসের ফর্মুলা? সাইন এ কস বি, কস এ সাইন বি। তাহলে বা এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা। ওকে, এইটা তা দেখে না কী পেলাম? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা। যেখানে এ আর আলফার মান কি সেটাও আমরা একটু জানতাম আমাদের। তাহলে এ আর আলফার মান কী হবে দেখে নাও। আমরা কী ধরেছি দেখে নাও, এখানে লিখেছি আমি এ ড্যাশ ইকুয়াল টু এ কস আলফা আর বি ড্যাশ ইকুয়াল টু এ সাইন আলফা। তাহলে আমি যদি এর মান আর বি এর মান বের করতে তো দুটোকে স্কোয়ার করতে হবে। তাহলে আমি বলতে পারি কি এ স্কোয়ার বা আমি যদি এখানে লিখি যে এ ড্যাশ স্কোয়ার, এ ড্যাশ তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস স্কোয়ার আলফা। ওকে, এ স্কোয়ার কস স্কোয়ার আলফা, বি ড্যাশ তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। দুটোকে যোগ করে দাও। ওকে, এই দুটোকে যোগ করে দাও। তা সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা 1 হয়ে যাবে। তাহলে বলতে পারি এ স্কোয়ার ইকুয়াল টু এ ড্যাশ স্কোয়ার প্লাস বি ড্যাশ স্কোয়ার। তাহলে এ ইকুয়াল টু রুট অফ এ ড্যাশ স্কোয়ার প্লাস বি ড্যাশ স্কোয়ার। তাহলে এইভাবে আমরা এর মান পেয়ে যাব। এবারে অ্যাঙ্গেল আলফাটা কীভাবে পাবো দেখে নাও। তাহলে আলফা পাওয়ার জন্য দেখে নাও ট্যান আলফা করে দাও, এটাকে ট্যান আলফা করো। তা ট্যান আলফা কী করা হবে দেখে নাও, সাইন বাই কস, তাহলে বি বাই এ করতে হবে। তাহলে এ সাইন আলফা বাই এ কস আলফা ইকুয়াল টু বি ড্যাশ বাই এ ড্যাশ। তার মানে এ কাটবে ট্যান আলফা ইকুয়াল টু বি ড্যাশ বাই এ ড্যাশ। তাহলে আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স বি ড্যাশ বাই এ ড্যাশ। তাহলে দেখে নাও এখান থেকে আমরা আলফার মানও পেয়ে যাচ্ছি দেখে নাও। তাহলে এর মানটা কী হবে সেটা আমরা নির্ণয় করতে পারলাম এই সমীকরণ থেকে। বেসিক যে আমার সমীকরণটা আছে দেখে নাও, এই সমীকরণটা থেকে আমরা এর মান বের করতে পারবো এবং আলফার মানটা কী হবে সেই কোণটা বের করতে পারবো। তাহলে এইটাই হচ্ছে আমার প্রপার সরল দোলগতির সরণে যে সমীকরণটা হবে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবার আমরা এই যে সরণের সাধারণ যে সমীকরণটা এই সমীকরণ থেকে আমরা স্পেশাল কিছু কেস আছে সেই কেস নিয়ে ডিসকাস করবো দেখে নাও। তাহলে আমি পাশে এগুলো সব লিখে রাখি আমরা যেগুলো পেলাম। তাহলে একটু এখানে মুছে দিচ্ছি। তাহলে আলটিমেট আমি সমীকরণ যেটা পেলাম সরল দোলগতির সরণ নির্দেশক সাধারণ যে সমীকরণটা সেটা কি পেলাম, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা। আলটিমেট আমরা এই সমীকরণটা পেলাম যেখানে এ ইকুয়াল টু রুট অফ এ ড্যাশ স্কোয়ার প্লাস বি ড্যাশ স্কোয়ার আর কি আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স বি ড্যাশ বাই এ ড্যাশ। তাহলে এইটা আমরা ইউজ করে স্পেশাল কিছু কেস নিয়ে সেই কেসগুলো ডিসকাস করবো এবং সেই তরঙ্গটা কেমন হবে এবং কোথা থেকে তার সিগনিফিকেন্সগুলো আমরা বোঝার চেষ্টা করব। তার প্রথম স্পেশাল কেস, প্রথম কেসটা হচ্ছে দেখে নাও, যদি আমার এ ড্যাশ ইকুয়াল টু এ হয় এবং বি ড্যাশ ইকুয়াল টু 0 এবং আলফা ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, আলফা ইকুয়াল টু 0 হয়, সেই ক্ষেত্রে সরল সমীকরণটা কী হবে দেখে নাও। তাহলে এখান থেকে এ ড্যাশ আমার 0 আছে তাই না, তাহলে বলতে পারি এ ড্যাশটা আমার এ ড্যাশটা এ আছে, বি ড্যাশটা 0। তাহলে এ ড্যাশ এ আমার যে সমীকরণ ছিল এক্স, ওকে, এক্স ইকুয়াল টু এ ড্যাশ সাইন ওমেগা টি প্লাস বি ড্যাশ ছিল কি কস ওমেগা টি। ওকে, কস ওমেগা টি এই সমীকরণটা। তাহলে এখান থেকে বলতে পারি বা এখান থেকেও বলতে পারি। তাহলে দেখে নাও আমার যে এখানে সমীকরণ হবে এ ড্যাশ ইকুয়াল টু এ আর বি ড্যাশ ইকুয়াল টু 0। তাহলে বি ড্যাশ ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে এখানে যদি বসাতে পারি আমরা, তাহলে বি ড্যাশ ইকুয়াল টু 0 হলে এ ড্যাশ ইকুয়াল টু এ হবে। তাহলে এ ড্যাশ ইকুয়াল টু এ হলে তাহলে আলফা ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে এখানে বসাতে পারি। তাহলে অতএব এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা হচ্ছে 0। ওকে, আলফা ইকুয়াল 0। তাহলে এখানটায় এইভাবে নয়, এটাকে এইভাবে লিখো যে বি ড্যাশ ইকুয়াল টু 0 হলে এ ড্যাশ ইকুয়াল টু এ হবে। ওকে, এইভাবে বলতে পারি আমরা। তাহলে আলফাটা 0, তাহলে যদি 0 হয় তাহলে বলতে পারি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। ওকে, এ সাইন ওমেগা টি এটা বলতে পারি, কারণ কি আমরা আলফা ইকুয়াল টু 0 বসিয়ে দিয়েছি। বা এখানে আর একটা সমীকরণ পেয়েছিলাম আমরা, সেটা কি এ ড্যাশ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এ সাইন আলফা, এ কস আলফা ছিল। ওকে, এ কস আলফা ছিল আর বি ড্যাশ ইকুয়াল টু এ সাইন আলফা ছিল। ওকে, এটা
তাহলে নেক্সট দেখে নাও কী হচ্ছে, দেখে নাও তাহলে আলফা ইকুয়াল টু 0 হলে প্রত্যেকটা আমরা বুঝতে পেরে যাবে যে কী হবে। দেখে নাও আলফা ইকুয়াল টু 0 হয়, আলফা ইকুয়াল 0 হলে কি এইটা 0, টোটালটা বি ড্যাশ ইকুয়াল টু 0 যাবে। জাস্ট এখান থেকেও বুঝতে পারো তুমি, যদি এইগুলো নাও বলে দেওয়া থাকে, যদি আলফা ইকুয়াল টু 0 বলে দেয় তাহলে আলফা ইকুয়াল টু 0 হলে দেখে নাও তাহলে এই বিটা ইকুয়াল টু 0 হয়ে যাবে বি ড্যাশটা, আর আলফা ইকুয়াল টু 0 হলে কস 0 হচ্ছে 1, তাহলে এ ড্যাশ ইকুয়াল টু এ, এইটাও চলে আসছে দেখে নাও। সেখানে আমরা মান বসিয়ে কী পাবো দেখে নাও, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। ওকে, তাহলে এটা আমরা পাচ্ছি। তার মানে এটা স্টার্টিংটা যদি দেখে নাও, যদি টি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে এক্স ইকুয়াল টু কত হবে দেখে নাও, টি এর মান যদি 0 বসিয়ে দিই তাহলে সাইন ওমেগা 0, সাইন 0 হচ্ছে 0, তাহলে এক্স ইকুয়াল টু 0 হবে। এইটা একটু মনে রাখো, এটা পরে আমরা ডিসকাস করব। তো এইটা একটা জিনিস জানতে পারলাম। নেক্সট কেস টু দেখে নাও, যদি বি ড্যাশ ইকুয়াল টু এ হয় এবং এ ড্যাশ ইকুয়াল টু 0, এ ড্যাশ যদি 0 হয়ে যায় তাহলে এ ড্যাশ যদি 0 হয়ে যায় বি ড্যাশ ইকুয়াল টু এ হয়ে যাবে, এবং আলফা ইকুয়াল টু π/2, তাহলে এই সমীকরণটায় বসাও আলফা ইকুয়াল টু π/2, তাহলে কী হবে দেখে নাও, আলফা ইকুয়াল টু π/2 হলে তাহলে বলতে পারি এক্স ইকুয়াল টু কী বলতে পারি দেখে নাও, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস π/2, আলফার মান π/2 বসিয়েছি, তাহলে বা এক্স ইকুয়াল টু এ, তা সাইন π/2 প্লাস থিটা, তাহলে কার ঘরে এটা হচ্ছে কি সাইনের ঘরে গেছে, তাহলে সাইন π/2 প্লাস থিটা হচ্ছে কি সাইনের ঘর দ্বিতীয় পাদে আছে, সাইনের তৃতীয় পাদ হচ্ছে সাইনের ঘর, তো সাইনের ঘর সাইন তাহলে পজিটিভ, আর π/2 অডের জন্য কি সাইনটা কসে কনভার্ট হয়ে যাবে, তাহলে এ কস ওমেগা টি, তা দেখে নাও এ কস ওমেগা টি। তাহলে এখান থেকে পাচ্ছে কি, যদি আমার বি ড্যাশ ইকুয়াল টু এ হয় এবং এ ড্যাশ ইকুয়াল টু 0 হয়, সেখানে আলফা ইকুয়াল যদি আলফা ইকুয়াল টু π/2 হয়, সেখান থেকে আমরা বলতে পারি কি এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি। সমীকরণটা আরেকটু ভালো করে বলে দিচ্ছি যাতে করে একদম আরও সহজে বুঝতে পারে যাও। এক্স ইকুয়াল টু দেখে নাও এ ইকুয়াল টু রুট অফ এ ড্যাশ স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তাহলে বলতে পারি কি এক্স ইকুয়াল রুট অফ এ ড্যাশ স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ওকে, সাইন ওমেগা টি প্লাস আলফা, ব্যাস। এই সমীকরণটার ক্ষেত্রে এই দুটো কেস লাগাও, কেস 1 এই কেস 2, দুটো কেসই লাগাও। প্রথমটা কি হচ্ছে কি দেখে নাও, বি ড্যাশ ইকুয়াল টু 0, বি ড্যাশ ইকুয়াল টু 0 বসিয়ে দাও, এ ড্যাশ ইকুয়াল টু এ বসাও, এ বসালে কি শুধু আমরা স্কোয়ার হচ্ছে এ পাবো, ওকে, আর আলফার মান 0 বসাও, দেখে নাও আরও সহজে হয়ে যাবে। এখানটায় আরও সহজে তোমরা করতে পারবে দেখে নাও। তাহলে প্রথম কেসের জন্য কি করে দেখে নাও, এক্স ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস 0 সাইন ওমেগা টি প্লাস 0, ওকে, আলফা ইকুয়াল টু 0 বলেছে, তাহলে এ স্কোয়ার করলে এ যায়, তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। দেখে না খুবই সহজ একদম, কারণ আমরা এর যে মানটা ছিল সেই মানটা আমরা ডাইরেক্ট বসিয়ে দিয়েছি। কেস 2 এর জন্য কী হয়েছে, কেস 2 এর জন্য দ্বিতীয় কেস 2 এর জন্য ডাইরেক্ট আমরা এই ফর্মুলায় বসাবো এটাই, তাহলে এক্স ইকুয়াল টু রুট অফ 0 প্লাস এ স্কোয়ার, কারণ বি ড্যাশ ইকুয়াল টু দেখো না, বি ড্যাশ ইকুয়াল টু এ, আর কি সাইন ওমেগা টি প্লাস π/2, তাহলে এটা কী হচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু এ স্কোয়ার করলে রুট অফ এ স্কোয়ার মানে শুধু এ, সাইন থিটা প্লাস π/2 প্লাস থিটা মানে হচ্ছে কি কস থিটা, তাহলে এটা কী হবে কস ওমেগা টি। দেখলে, তাহলে এই ফর্মুলা যদি আমরা ব্যবহার করি ডাইরেক্ট খুব সহজে এইগুলো বের করতে পারবো। এবারে এই দুটো থেকে দেখালাম, যদি টি ইকুয়াল টু 0 হয়, দ্বিতীয় কেসের ক্ষেত্রে টি ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে কস 0 এর মান কত 1, তাহলে এক্স ইকুয়াল টু ই হবে, এক্স ইকুয়াল টু ই হবে। তাহলে টি ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু এ মানে ম্যাক্সিমাম ভ্যালু পাবো। দেখুন টি ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু এ মানে ম্যাক্সিমাম সরণটা হবে। এখানে দেখুন প্রথম কেসে হচ্ছে টি ইকুয়াল 0 হলে এক্স ইকুয়াল 0। এবার এইটা কোন জিনিসটা আমরা কীভাবে প্র্যাকটিক্যালি বুঝতে পারবো দেখুন। দেখুন এটা সিম্পল পেন্ডুলাম, এটা তাহলে হচ্ছে সাম্যাবস্থা অর্থাৎ এক্স ইকুয়াল টু 0। তাহলে এখানে যে সর্বোচ্চ এই জায়গায় যদি নিয়ে যাই তাহলে এখানে যে ম্যাক্সিমাম সরণ হচ্ছে তাহলে এক্স ইকুয়াল টু এ, ওকে। তাহলে এখান থেকে এইটা গেছে। তাহলে প্রথমটার কেসের ক্ষেত্রে দেখে নাও টি ইকুয়াল টু 0, এই সময় তাহলে কি টি ইকুয়াল টু 0 আমি এখানে ধরি না এখানে। তা টি ইকুয়াল টু যখন 0 হচ্ছে দেখো সময় যখন 0 ধরছে, টি ইকুয়াল টু 0 যখন হচ্ছে তখন এক্স ইকুয়াল টু সরণ ইকুয়াল টু 0 হচ্ছে, অর্থাৎ আমার বস্তুটা কোথায় আছে, পেন্ডুলামটা তার সাম অবস্থায় আছে, তার মানে 0 পয়েন্টে আছে। নেক্সট দ্বিতীয় কেসে দেখে নাও, এটা তাহলে কেস 1, তাহলে এটা হচ্ছে কি কেস 1। ভালো করে দেখে নাও, যখন টি ইকুয়াল টু 0 হচ্ছে, সময় যখন 0 হচ্ছে তখন সরণ 0 আছে। সরণ 0 মানে কি, তাহলে পেন্ডুলামটা আমার কোথায় আছে, তার সাম অবস্থায় আছে। এবারে টি ইকুয়াল টু 0 ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এ হচ্ছে,
তার মানে সরণটা ম্যাক্সিমাম, তার মানে এখানে টি ইকুয়াল টু 0-তে এক্স ইকুয়াল টু ম্যাক্সিমাম। তাহলে আমার তাহলে পেন্ডুলামটা কোথায় আছে, তার সাম্যাবস্থায় নেই, তার সর্বোচ্চ সরণে আছে, তার বিস্তার যতটুকু ম্যাক্সিমাম বিস্তারে আছে। তাহলে তখন তখন এই পেন্ডুলামটা এইখানটা আছে, তার ম্যাক্সিমাম জায়গা আছে। তাহলে প্রথম কেসটা হচ্ছে এইটার জন্য, আর এটা হচ্ছে দ্বিতীয় কেস। এবারে এইটাকে যদি আমি তরঙ্গ আকারে দেখাই, সেটাও তাহলে কীভাবে বুঝবো দেখে নাও। তাহলে এটা হচ্ছে সাইন, তাহলে এইটার ক্ষেত্রে যেটা আমার টি ইকুয়াল টু 0-তে সরণটা 0 আছে, সেটা হচ্ছে আমরা দেখে নাও সাইন পেয়েছি, তার জন্য আমরা সাইন পেয়েছি, দেখে নাও এটা সাইন পেয়েছি। ওকে, দেখে নাও এটা কোনটা সাইন পেলাম, আমরা সাইন দেখে নাও এটা আমরা সাইন পেয়েছি, এটা আমরা সাইন পেয়েছিলাম ফার্স্ট কেসের জন্য। দ্বিতীয় কেসের জন্য দেখে নাও যখন আমার ম্যাক্সিমাম জায়গায় আছে, সেটা তখন আমরা কী পেয়েছি, কস পেয়েছি। তাহলে এটা যদি আমরা ছবি আকারে দেখাই, আমরা যে তরঙ্গের ছবি দেখার পার্ট 1-এ এটা দেখেছিলাম, এই চ্যাপ্টারের পার্ট 1-এ আমি ছবি এঁকেছিলাম, দেখে নাও তরঙ্গের ছবি এঁকেছিলাম এইভাবে, তাই না? তাহলে আমি প্রথম কেসটা কেস 1-এর ছবিটা আঁকবো, সেটা কেমন হবে দেখে নাও। টি ইকুয়াল টু 0, তাহলে টি ইকুয়াল টু 0-তে সরণ কী আছে আমার, এক্স ইকুয়াল টু 0, তাহলে এখানটায় আছে সরণ 0। ওকে, টি ইকুয়াল টু যখন 0 হচ্ছে, তখন দেখো টি ইকুয়াল টু যখন 0 হচ্ছে, তখন সরণটা কী হচ্ছে, 0, তার মানে এখানে সরণটা হয়নি, 0 আছে, এখান থেকে স্টার্টিং হচ্ছে, তাই না? তাহলে এইটা হচ্ছে কি, সাইন ওয়েভ। তাহলে এটা যে আমরা পেলাম, এটা হচ্ছে কি এই তরঙ্গের জন্য। তাহলে এইটা সমীকরণ কী হবে, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটা টি স্কেলের জন্য। কারণ দেখে নাও এক্স ইকুয়াল টু 0 হচ্ছে, যেমন টি ইকুয়াল টু 0-র জন্য এক্স ইকুয়াল টু 0, সেই জন্য আমরা কী বলছি, সাইন। তাহলে এইটা এই তরঙ্গ হচ্ছে যেটা 0 মূল বিন্দুতে শুরু হয়েছে, সেটাকে আমরা বলবো কি, সাইন ওয়েভ। তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তার সমীকরণ এটা। তাহলে এটা এই পজিশানে আমার তরঙ্গের সমীকরণটা হবে এখান থেকে। নেক্সট দ্বিতীয় কেসের জন্য ছবিটা কেমন হবে দেখো না। দ্বিতীয় কেস যদি আমরা কেস 2 বলি, আমি উপরটাই দেখাচ্ছি এখানে, কেস 2। ওকে, কেস 2 যদি দেখো টি ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, টি ইকুয়াল টু 0 হলে সরণটা কত হচ্ছে দেখে নাও, সরণটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম সরণ কি, এইটা দেখে নাও, এটা এ পজিটিভ এ, এটা হচ্ছে নেগেটিভ এ। তাহলে এই দিকে হচ্ছে পজিটিভ এ, আর যদি এটা এই দিকে যায় সেটা হচ্ছে নেগেটিভ এ, তাই না? তাহলে এই জায়গাটা দেখে নাও পজিটিভ এ। তাহলে যখন দ্বিতীয় কেসের জন্য যখন টি ইকুয়াল টু 0 দেখে নাও, টি ইকুয়াল টু যখন 0 হয়েছিল, তখন এক্স ইকুয়াল টু কী হয়েছিল, সরণটা কী হয়েছিল, ম্যাক্সিমাম, বিস্তারটা সব থেকে বেশি হয়েছিল, অর্থাৎ এইখানটায়। তাহলে টি ইকুয়াল টু 0-এর জন্য এখানে যে বিস্তারটা আমি যদি ধরে নিই, এটা হচ্ছে বিস্তার। ওকে, তাহলে বিস্তারটা ম্যাক্সিমাম এই জায়গায় আছে, তাহলে এটা হচ্ছে আমার সরণ এই বরাবর। তা সেখান থেকে অর্থাৎ ম্যাক্সিমাম থেকে স্টার্ট হবে। তা দেখে নাও যেই সমস্ত তরঙ্গ ম্যাক্সিমাম জায়গা থেকে শুরু হবে, অর্থাৎ ম্যাক্সিমাম বিস্তারতে শুরু হবে, সেই সমস্ত তরঙ্গ হচ্ছে কি, কস ওয়েভ, এটা হচ্ছে কোসাইন ওয়েভ। ওকে, কোসাইন ওয়েভ। তাহলে এর সমীকরণ কি, উপরটা সমীকরণ এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি, যদি এটা টি স্কেল হয়। তা দুটো ছবি ভালো করে মেলাও। একটা হচ্ছে সাইন ওয়েভ, অর্থাৎ আমার যখন এটা সাম্যাবস্থায় থাকবে, সেই সাম্যাবস্থায় যাত্রা শুরু করলে কোনো কণা বা কোনো সরল দোলগতি সম্পূর্ণ কোনো কণা বা কোনো বস্তু যদি তার সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করে, তার যে সমীকরণ সেটা সাইন ওয়েভ হবে, সেইটা তরঙ্গ আকার সাজালে এইটা হবে। আর কোনো সরল দোলগতি সম্পূর্ণ কোনো কণা তার ম্যাক্সিমাম বিস্তার থেকে বা সর্বোচ্চ বিস্তার থেকে বা অ্যাম্পলিটিউড থেকে যদি যাত্রা শুরু করে, সেখানে যে তরঙ্গ হবে সেটা একটা হবে। তাহলে এটা হচ্ছে কস ওয়েভ। তাহলে আমরা ডাইরেক্ট যদি দেখাই যে কোনটা কস ওয়েভ কোনটা সাইন ওয়েভ, যেটা মূল বিন্দু থেকে শুরু হবে সেটা সাইন ওয়েভ, আর যেটা ম্যাক্সিমাম থেকে শুরু হবে সেটা হচ্ছে কস ওয়েভ। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আজকে তোমাদের আমি সরল দোলকের যে গাণিতিক রূপ এবং তার সমাধানটা ডিটেলসে আলোচনা করলাম, সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে, যদি বুঝতে পারো, অবশ্যই ভিডিওতে লাইক দেবে, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।